মুড অফ? ওরও এদিক ওদিক না সূচক মাথা নাড়ায়। কৃতিক ওর কাঁধে চিবুক ঠেকিয়ে বেশ সিরিয়াস হয়ে বলল, অনেক তো হলো, এবার তো পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে বেবি। তোকে গ্র্যাজুয়েট হতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা আর বিডিতে ফিরবো না। লাস্ট এবছরে একটা সেমিস্টারও কমপ্লিট করতে পারিসনি। এদিক ওদিক করতে গিয়ে অনেক হয়েছে ফাঁকিবাজি, আর না। অরু নাকটা সেকই তুলে অসহায় মুখে বলল, কিন্তু আমার তো ইকোনমিক্স পড়তে একটু ভালো লাগে না। লাগতে হবে। ভবিষ্যতে জেকে গ্রুপে বসতে হবে। আমার পাশাপাশি বিজনেসের হাল ধরতে হবে। যেভাবে তোর মা আমার বাবার ছায়া হয়ে পাশে থেকেছিল, ঠিক সেভাবে। অরু তৎক্ষণাৎ পেছনে ঘুরে আশ্চর্য হয়ে বলল, আপনি কি চাইছেন আমিও আমার মায়ের সাথে কোম্পানি নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হই? অরুর কথার জবাবে কৃতিক তীর্যক হাসল, অতঃপর বলল, আমি বেঁচে থাকতে তোর সাথে লাগতে আসার মতো কলিজা কারুর নেই বেবি। কিন্তু আমি যখন না থাকবো, তখন তো তোর নিজেকে টিকিয়ে রাখতে হবে এই ক্রুয়েল পৃথিবীতে। আমাদের নিষিদ্ধ সম্পর্কের জের ধরে তোকে অনেকে অনেকভাবে হেয় করতে চাইবে। দেখবি কাছের মানুষরাও কেমন রূপ বদলে ফেলবে। তখন যদি তুই বিগিনার হোস, তো তোর জন্য সব কিছু সামলানো খুব কঠিন হয়ে যাবে। নিজের দায়িত্ব বুঝে নিতে গিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কটাক্ষের শিকার হতে পারিস, যা তোকে সামনে এগোতে দেবে না। কারণ ওরা চাইবে তুই যাতে ভেঙে পড়িস, ভেঙে পড়ে নিজের অধিকার ছেড়ে দিস। তাই আমি থাকতে থাকতেই আমার পাশে থেকে আমার হাত ধরে নিজের জায়গাটা নিজেই তৈরি করে নিতে হবে তোকে বেবি। আর এসবের জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। কৃতিকের এত সব জ্ঞানের বাণী কানে ঠুকল না অরুর, বরং ও বেশ বিরক্ত হয়ে কৃতিকের দিকে সম্পূর্ণ ঘুরে তাকিয়ে বলল, আপনি থাকতে থাকতেই মানে আমায় ছেড়ে কোথায় যাবেন আপনি? কিছুদিন আগে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এখন আবার এসব বলছেন? আমার একটু ভালো লাগছে না আপনার কথাবার্তা। চুপ করুন এক্ষুনি। কৃতিক মৃদু হেসে অরুর খোলা চুলে হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, এটা তো কথার কথা বললাম বেবি, তবে যা বলেছি খুব ভেবে চিন্তে চিরন্তন সত্য কথাগুলোই বলেছি। তুই জানিস আমি আবেগে গা ভাসানো মানুষ নই, তাই তিক্ত হলেও সত্যি বলতে আমার মুখ বাঁধে না। অরু ঠোঁট উল্টে কাদো কাদো গলায় বলল, তাই বলে এসব বলবেন? কৃতিক অরুর কলার বনের ভাঁজে টুকরো চুমু খেয়ে বলল, বলবো না। তার আগে তুই বল, তুই পড়াশোনা শুরু করবি এবং সিরিয়াস হবি? অরু একটু ভাবল, পরক্ষণে ছোট ছোট চোখ করে কৃতিকের দিকে নজর দিয়ে বলল, ঠিক আছে, পড়বো, তবে একটা শর্ত। কি শর্ত? কৃতিকের বুকের উপর নিজের পিঠ ছেড়ে দিয়ে আবদারের স্বরে অরু বলল, পড়াশোনার পাশাপাশি আমি উপন্যাস লিখতে চাই, এটা আমার স্বপ্ন, না করতে পারবেন না প্লিজ? অরুর কথার প্রত্যুত্তরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হার মেনে নেওয়ার মতো করে কৃতিক অসহায় গলায় বলল, ইউ ক্যান ডু ইট। কৃতিকের আশকারা পেয়ে অরু এবার আবদারের ছুরি খুলে বসলো, এক নাগাড়ে বলতে লাগলো সব। আর আমি সকালে ব্রেকফাস্টও বানাতে চাই। ইউ ক্যান। এ বাড়িতে নতুন করে ডেকোরেট করতে চাই। ইউ ক্যান। নীলিমার সাথে দেখা করতে চাই। ইউ ক্যান। ডোরাকে এনে দিন। ইউ ক্যান। কৃতিকের শেষ কথাতে থেমে গেল অরু। ডোরাকে এনে দিতে বলার সাথে সাথে ইউ ক্যানের কি সম্পর্ক ঠিক বুঝতে উঠতে পারল না অরু। চকিতে পাশ ফিরে তাকায় অরু। পাশে তাকাতেই দেখল গালে হাত দিয়ে ওর দিকেই নিষ্প্রভ চোখে চেয়ে আছে কৃতিক, যেন শিল্পী তার নিজ হাতে বানানো কোনো স্কাল্পচারকে বিস্ময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কৃতিককে এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর হাত নাড়িয়ে শুধালো, কি দেখছেন? তোকে। কৃতিকের কথায় খানিকটা লজ্জা পেয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে মাথায় নুয়ে ফেলল অরু। অরুকে লজ্জা পেতে দেখে কৃতিক এবার শটান বসে কাটকাট গলায় বলল, লেনদেনে আমি খুব কড়া উড়ু। তোকে আমি বিনা শর্তে এত কিছুর অনুমতি দিয়ে দিলাম, বিনিময়ে আমি কি পাবো? অরু হেসে বলল, আপনার তো সবই আছে, আর কি চাই? রাইট নাও ইউ হ্যাভ টু শাওয়ার উইথ মি। আপাতত এটাই চাই, লেটস গো। যদিও কৃতিকের চাহিদার কথা শুনে বিশাল বড় একটা ছটকা খেল অরু, তবে
কৃতিক তার ধার ধারল না মোটেই, বরং অরুকে টেনে হিঁচড়ে সাথে করে নিয়ে ত্যাগ করলো জিম রুম। নদীর স্রোতের মতোই কলকলিয়ে বয়ে যায় সময়, চোখের পলকে খসখস করে উল্টে যায় ক্যালেন্ডারের পাতা। মিনিট, ঘন্টা, দিন, রাত, পরবর্তীতে মাসের পর মাস কিভাবে যে সময়গুলো চলে যায় তা ঠাউর করা দুষ্কর। স্থান কাল ভেদে সময়ের এই বিবর্তন কিছুটা মিশ্র প্রতিফলন ফেলে রেখে যায় মানুষের মাঝে। কেউ মরীচিকার মতো হাতড়ে বেড়ায় পুরনো ফেলে আসা স্মৃতি, কেউ বা এক বুক আশা নিয়ে প্রতীক্ষা করে নতুনের আগমনী বার্তার। আজ তেমনই একটা সুন্দর দিন, অ্যালিসার বেবি শাওয়ার আজ। দেখতে দেখতে কখন যে 7টা মাস পেরিয়ে গেল, পেটের মাঝে একটু একটু করে বেড়ে ওঠা সত্তাটার আসারও সময় হয়ে গেল, অথচ কোনো কিছুই সেভাবে অনুভব করতে পারল না এলিসা। কি করেই বা পারবে? গত 7 মাসে প্রেগনেন্সি সিকনেস ওর ধারে কাছেও ঘেঁষতে পারেনি। বেবি বাম্পস নিয়ে কর্পোরেট অফিসে ফুল টাইম ডিউটি করে গিয়েছে পুরো সময়টাতে। কিন্তু এতগুলো দিন পেরিয়ে অ্যালিসার নিজেরও মনে হলো এখন একটু অর্ণবের কথা শোনা প্রয়োজন। বাচ্চাটা গর্ভে বড় হচ্ছে, তারও তো ভালো থাকা মন্দ থাকার ব্যাপারটা রয়েছে। তাছাড়া অর্ণব সেই 3 মাস থেকে ঘ্যান ঘ্যান করছে যাতে অ্যালিসা এবার একটু শান্ত হয়। অবশেষে 7 মাসের মাথায় এসে বাচ্চার মুখ চেয়ে এত ভালো কর্পোরেট জবটা ছেড়েই দিল অ্যালিসা। আর আজকে যে এই বেবি শাওয়ারের মতো এত বড় আয়োজন, সেটা মূলত সায়র, কৃতিক আর অর্ণবেরই প্ল্যান। ওদের 3 জনের একটা মাত্র মেয়ে বেস্ট ফ্রেন্ড, অবশ্যই সে প্রিন্সেস ট্রিটমেন্ট ডিজার্ভ করে। যতই হোক ওদের 4 জনের মধ্যে আর কেউ কোনো দিন মা হবে না, আর যা হবে সব বাবা। বেবি শাওয়ারের আয়োজন করা হয়েছে বেশ জাঁকজমকভাবে। চারিদিকে ল্যান্টার্ন আর স্পটিকের রোশনাই পুরো হলরুমটা ঝিলমিল করছে। পুরো অনুষ্ঠানের থিম আজ স্কাই ব্লু। অ্যালিসাকে থিমের সাথে মিলিয়ে আকাশি রঙের গাউন আর পার্লের মুকুট পরানো হয়েছে, তাতে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা মম চুবি। অর্ণব ও অ্যালিসার সাথে মিলিয়ে স্কাই ব্লু রঙের স্যুট জড়িয়েছে গায়ে। বইয়ের সাথে রং মিলিয়ে জামা কাপড় পরার অভ্যেসটা আর গেল না ছেলেটার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজকে অ্যালিসা একটুও রেগে নেই অর্ণবের উপর, বরং নিজের বেস্ট ফ্রেন্ডের মতো হাজবেন্ডের গলা জড়িয়ে ধরে একের পর এক ফটোতে পোজ দেওয়ার ভীষণ ব্যস্ত সে। হলের এক কোণে ডোরাকে কোলে নিয়ে দাঁড়িয়ে অ্যালিসা অর্ণবকে দেখে মৃদু হাসল অরু। অতঃপর চোখ ঘুরিয়ে তাকালো প্রত্যয় আর অনুর দিকে। গত মাসে আমেরিকা এসেছে অনু। আসলে এসেছে বলে ভুল হবে, প্রত্যয় জোর করে নিজের সাথে নিয়ে এসেছে অনুকে। কারণ অনু 2 মাসের অন্তঃসত্ত্বা। মাঝখানে কোম্পানির কাজে বেশ কয়েক মাস দেশে ছিল প্রত্যয়। পরে যখন অনুর এই অবস্থা হলো, তখন নিজের অনাগত সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে আর একা একা ইউএসএতে ফিরতে পারল না প্রত্যয়। একজন দায়িত্বশীল স্বামী আর সন্তানের মতোই আব্বু আম্মু স্ত্রী সমেত ফিরে এলো সে। প্রত্যয়ের ছোট অ্যাপার্টমেন্টে এখনও প্রতিনিয়ত খুশির ফোয়ারা বয়ে যায়। মাঝে মধ্যে তো ওরও এসে যোগ দেয় ওদের পারিবারিক আড্ডায়। তারপর সন্ধে হয়ে এলেই কোথা থেকে যেন কৃতিক ফিরে এসে ঠিক সময় মতো নিয়ে যায় তার ছোট্ট বউকে। বউটাও নিয়ে আবার রাত্রিবেলা একদমই রিস্ক নেয় না সে। ওরুকে কাছে না পেলে যদি ঘুম না হয় সেই দুশ্চিন্তায়। স্বভাবটা যে শুধুমাত্র কৃতিকেরই তেমনটা বললে মিথ্যে হবে। আজকাল ওরও তো ঘুম হয় না মানুষটার শক্ত চওড়া ঢেউ খেলানো বুকে মাথা না ঠেকালে। কি রে, কি ভাবছিস? নীলিমার অকস্মাৎ ডাকে ভাবনার সুতো ছিল অরুর। ধ্যান ভেঙে গেল অরুর। আস্তে করে ঘাড় ঘোরালো নীলিমার পানে। শ্যামা মেয়েটাকে আজ এই অফ হোয়াইট গাউনে চমৎকার লাগছে। কি সুন্দর গাউনের সাথে ম্যাচিং করে হেয়ার স্টাইল করেছে, পুরোই ডিজনি প্রিন্সেস সিন্ড্রেলা। অবশ্য নীলিমার এই পরিপাটি সাজে গোজের পেছনে সায়রের অবদান সবচেয়ে বেশি। কারণ আগে পরে যে কোনো পার্টি ফাংশনেই নিজের পার্সোনাল স্টাইলিস্টকে দিয়ে নীলিমা ড্রেস আপ করায় সায়র। ওর জন্যই প্রত্যেকবারে চমৎকার লাগে নীলিমাকে।
যেন কোনো স্বর্গপরী। পারফেকশনের ঊর্ধ্বে যা থাকে তাই হলো নীলিমা। আর কি ভাবতে বসলি বলতো? অরুর পাশের চেয়ারটাতে আয়েশ করে বসে কথাটা বলল নীলিমা। অরু এবার এগিয়ে গিয়ে নীলিমার পাশে বসলো। ডোরাকে আদর করতে করতে নীলিমাকে শোধালো। শুনলাম লন্ডন গিয়েছিলি, কেমন কাটলো ভ্যাকেশন? নীলিমা ঠোঁট উল্টে বলল, সায়র শুটের কাজে বিজি ছিল খুব, সেইভাবে ঘোরা হয়নি। তোদের কি খবর? এই চলছে বকুনি ঝুঁকুনি আর পড়াশোনা। নীলিমা নিঃশব্দে হাসলো, অতঃপর বলল, তুই বলে কৃতিক ভাইকে সামলাতে পারিস, অন্য কেউ হলে নির্ঘাত মুখ চালাতে গিয়ে ওনার হাতে মার খেয়ে ভর্তা হয়ে যেত। নীলিমার কথা শুনে ওরু মৃদু হেসে কৃতিকের পানে চাইল, যে এই মুহূর্তে হলের এক কোণে দাঁড়িয়ে অতিথিদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছে। পরনে ফুল ব্ল্যাক স্যুট তার, কানে লাগানো এয়ারপড, হাতের ঘড়ি, এমনকি টাইটাও অবধি কালো রঙের। কৃতিকের চুল বড় হয়ে গিয়েছে এখন। সে আগের মতো ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো বেশ স্টাইল করে সেট করা। পা থেকে মাথা পর্যন্ত কালো দিয়ে আবৃত গৌরব বর্ণের লোকটাকে দেখে সবার আড়ালে লাজুক হাসল অরু। এই ভেবে লাজুক হাসল যে এই ড্যাশিং হ্যান্ডসাম হিরোদের মতো দেখতে ছেলেটা তার প্রতি কি ভীষণভাবে আসক্ত। গত 7 মাসে কতবার কত রকম ভাবে না পাগলামি করেছে তার জন্য। প্রয়োজনে শাসন করেছে, নিজের রাগ সংবরণ করতে না পারলে একটু অতিরিক্তই করেছে। তবে দিন শেষে ঠিকই অরুর রাগ ভাঙাতে উঠে পড়ে লেগেছে। নিজেকে যতটা অসহায় প্রমাণ করলে অরুর মন টলবে, ঠিক ততটাই দুর্বল হয়েছে সে। সেই সময়গুলোতে কোথায় যেন উবে যায় কৃতিকের ম্যানলি ইগো। পাছে এসে ভর করে আদর্শ স্বামী হওয়ার ভীষণ পায়তারা। তবে পুরো পৃথিবী সেই ভেতরের জ্ঞান কৃতিকটাকে আবিষ্কার করতে পারেনি কোনো কালেই, যা ওরও পেরেছে। ওরুকে যদি কেউ কখনো জিজ্ঞাসা করে এই বদমেজাজি উগ্র লোকটার সাথে কি করে থাকো বলো তো, ওরু তখন এক গাল হেসে জবাব দেয়, তোমরা যা জানো না তা কেবল আমিই জানি, কারণ আমি ওনার উগ্রতা নয় ভালোবাসার মাপকাঠিতে তলিয়ে আছি, যেখানে ওনার এক বুক ভালোবাসার রাজ্যে উগ্রতার নিছকেই এক কীট পতঙ্গ মাত্র। ভালোবেসে সেটুকুও সহ্য করতে না পারলে ভালোটা আর বাসলাম কই। কৃতিকের দিক সেই তখন থেকে শুকনো মুখে চেয়ে আছে দেখে নীলিমা ওরুকে কোনোই দিয়ে খোঁচা মেরে অ্যালিসাকে দেখিয়ে বলল, তবে যাই বলিস না কেন, ওরও আপা আর এলিসা আপু কিন্তু আমাদের থেকে এগিয়ে চলে গেল। অ্যালিসার ভরাট গুলোমুলো চেহারাটার দিকে চেয়ে আফসোসের সুরে ওরু বলে ওঠে, ঠিকই বলেছিস, ওরা সত্যি লাকি। অরুর আফসোস শুনে মনটা ভার হয়ে এলো নীলিমার। পরক্ষণেই বুদ্ধিমানদের মতো চট করে নীলিমা বলে উঠল, বেবি নিলে কেমন হয় বলতো? আমি তো সায়ককে বলতেই ও বেবি নেওয়ার জন্য লাফিয়ে উঠবে। ওরও মুখ কাঁচুমাচু করে কৃতিকের দিকে দৃষ্টিপাত করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই তো চাইলেই পেয়ে যাবি, কিন্তু আমার যে অনুমতি নিতে হবে। অরু যখন কথাগুলো বলছিল ঠিক তখনই স্টেজ থেকে বল নাচের ঘোষণা করলো ক্যাথলিন আর তার ফিয়ন্সে। ঘোষণা শুনে শায়রের সঙ্গে বল নাচ করবে বলে তৎক্ষণাৎ খুশিতে লাফিয়ে উঠল নীলিমা। আনন্দে আত্মহারা হয়ে খুশিতে করতালি দিয়ে নীলিমা জায়গা ছেড়ে উঠে গিয়েও পুনরায় ফিরে এসে অরুর কানে কানে হেসে বলে গেল, এই সুযোগে জিজুকে কনভিন্স করে ফেল, দেখবি নাচতে নাচতে হ্যাঁ বলে দিবে। চলুন ডান্স করব। আচমকা সুপরিচিত রিনরিনে আওয়াজটা কর্ণকুহরে পৌঁছাতেই কানের একটা এয়ারপড খুলে প্রশ্নসূচক দৃষ্টিতে পাশে তাকালো কৃতিক। দেখলো ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে অরু। ওরুর এমন গদো গদো ভাবসাব দেখে হাসি পেল কৃতিকের। তবে ও হাসল না, নিজেকে যথাসম্ভব সংবরণ করে মুখের আদলে কৃত্রিম গাম্ভীর্য টেনে এক ভ্রু উঁচিয়ে শুধালো, কাহিনী কি? কোনো কাহিনী নেই, চলুন তো সবাই নাচ করছে। কোনো রকম জবাবদিহিতা ছাড়াই এক প্রকার টেনে টুনেই কৃতিককে বল নাচের মঞ্চে নিয়ে গেল অরু। এইখানের পরিবেশটাই অন্যরকম।
সবাই নিরিবিলি পার্টনারের সাথে কোমর দুলাচ্ছে আর একটা হ্যাপি মোমেন্টের সাক্ষী হচ্ছে। অ্যালিসাকেও